এখানে প্রবেশ করবেন প্রধান উপদেষ্টা, যিনি তার পাশাপাশি হচ্ছে আরও বেশ কয়েকজন যারা কিনা হচ্ছে উপদেষ্টা পরিষদ মণ্ডলী, তারাও এসে উপস্থিত হবেন। তারেক রহমান তিনিও উপস্থিত হবেন। তার আগে আমরা একটু জানতে চাই যে জাওয়াদ মাহমুদ আছেন জিয়া উদ্যানে, আমরা তার কাছে একটু জানতে চাই যে আসলে এই মুহূর্তে নিরাপত্তা বাহিনীর অবস্থান কেমন এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন বলুন। থেকে বেগম খালেদা জিয়ার জানা যায় সারা দেশ থেকে লাখো লাখো মানুষের অংশগ্রহণের খবর, এবং আমরাও তাই দেখছিলাম। বেগম খালেদা জিয়ার এই নামাজের জানাজায় অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে লাখো লাখো নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এসেছেন। তিনি মানুষের ভালোবাসায় যে সিক্ত হয়েছেন, বারবার তিনি তার রাজনৈতিক জীবনে তার প্রমাণ পেয়েছেন এবং এই শেষ বিদায় বেলায়ও তিনি তার প্রমাণ, এই যে মানুষের উপস্থিতি, মানুষের ভালোবাসায় যে তাকে সিক্ত করে বিদায় জানানো, সেই বিদায় বেলার মুহূর্তেও আমরা দেখছি যে অকৃত্রিম ভালোবাসা যাকে বলে সেটি পেয়েই বেগম খালেদা জিয়া বিদায় নিচ্ছেন এবং তার নামাজে জানাজা কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এই যে আনুষ্ঠানিকতার শুরুর শেষ পর্যায়ে আমরা দেখছি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আজকে তো রাষ্ট্রীয় শোক দিবস পালন হচ্ছে, যদিও 3 দিন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, আজকে এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির মধ্যে বিচ্ছেদ এবং বিষাদের একটি ছায়া আমরা দেখেছি, কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিকরা, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ বেগম জিয়ার এই যে প্রয়াণে তারা গভীরভাবে তাকে শ্রদ্ধায় স্মরণ করছেন। বাংলাদেশের রাজনীতির অকৃত্রিম বন্ধু, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক যাকে বলা হয়, বাংলাদেশের রাজনীতিশীলতার স্থিতিশীলতার নিশ্চিতে যার ভূমিকা অবশ্যরীয়, সেই নেত্রীর এই বিদায়ে, বেগম খালেদা জিয়া আর এই বিদায়ে মানুষের মধ্যেও এক ধরনের শোক আমরা লক্ষ্য করছি এবং তারা শোক ও শ্রদ্ধা ভরে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছে। মানুষ মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, মানিক মিয়া এভিনিউর এই পুরো এলাকা জুড়ে অপেক্ষা করছে নামাজে জানাজার অংশগ্রহণের জন্য এবং ঠিক অপর প্রান্তে যেখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে, অর্থাৎ সংসদ ভবনের উত্তর প্রান্তে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেখানে সমাহিত করা হয়েছে, অর্থাৎ তার সমাধির পাশেই বেগম জিয়াকে সমাহিত করা হবে, সেখানকার প্রস্তুতিও সব শেষ হয়ে গিয়েছে এবং এখানে যারা এই শেষকৃত্য অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত এবং বেগম খালেদা জিয়াকে যারা সমাহিত করবে, যেহেতু তাকে এর আগেও আমরা জানিয়েছি তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে, সেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার জন্য যত প্রক্রিয়া আছে ইতিমধ্যেই তা সম্পন্ন হয়েছে এবং মানুষ ঢলে ঢলে এখনও আসছে। যেহেতু মাইকে আমরা কিছুক্ষণ পরপরই ঘোষণা শুনছি যে যেই দিক থেকে ফার্ম গেট, খামারবাড়ি, এই এলাকা থেকে মিরপুরের এই অংশ থেকে, যেহেতু এখানে একটি চলাচলে বিধিনিষেধ করা হয়েছে, সেই জায়গা থেকে যে রাস্তাগুলো খোলা রয়েছে, অর্থাৎ জনসাধারণের প্রবেশ করতে পারে, সেই রাস্তাগুলোর নির্দেশনা মাইকে বারবার দেওয়া হচ্ছিল। মানুষ এখনও প্রবেশ করছেন এই মানিক মিয়া এভিনিউ এলাকায়। বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য মানুষের যে উপস্থিতি, সেটি একটি স্মরণীয় জায়গা। যেটি বলছিলাম যে এই উপস্থিতি যে মূলত একজন রাজনৈতিক নেত্রীকে বা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য, সেটিও না, এটি মূলত মানুষের যে অকৃত্রিম ভালোবাসা বেগম জিয়া দেশের প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছেন, একজন রাজনীতিবিদ হিসাবে পেয়েছেন, একজন সাধারণ মানুষ হিসাবে তিনি পেয়েছেন, তার এই প্রতিদান মানুষ আজকে তার এই শেষ বিদায়ের মধ্যে দিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা শুরু হবে এবং এই জানাজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মুসল্লিরা অপেক্ষা করছেন, তাদের মধ্যে শোক যেমন ভর করেছেন, তেমনি তারা এই নেত্রীকে এবং বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য বেগম খালেদা জিয়ার নানান কর্মকাণ্ড তারা স্মৃতিচারণ করছেন। তিনি বাংলাদেশে তার যে ভূমিকা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার যে ভূমিকা, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় তার যে ভূমিকা, তার পারিবারিক সংগ্রাম, তার সামাজিক সংগ্রাম, তার রাজনৈতিক সংগ্রাম, এই বিষয়গুলোকে এখানকার মানুষ তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং তারা এখানে শিক্ষার একটি জায়গা দেখছেন যে বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে তার সামাজিক এবং পারিবারিক যেই সংগ্রাম ছিল, আজীবন তিনি সংগ্রাম করে গিয়েছেন এবং যখন তিনি 2008-এর পর থেকে তার যে সংগ্রাম শুরু হয় এবং এরপর আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে
নেয়, সেই জায়গা থেকে তার যে একটি সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রাম কিন্তু আমরা দেখেছি যে তার এই মৃত্যুর মধ্য দিয়ে এই ইহজাগতিক অর্থাৎ এই দুনিয়ার তার যে সংগ্রাম সেটি শেষ হয়ে গিয়েছে। এবং এই জায়গা থেকেই শিক্ষার একটি জায়গা বলছেন তারা মানুষ, যে বেগম খালেদা জিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়াই করে গিয়েছেন। তার যে এই লড়াকু ভূমিকা দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং পুরো এই জীবনটি তিনি বিসর্জন দিয়েছেন দেশের মানুষের জন্য। যেহেতু তাকে নানান সময়ে আপোষের সুযোগ দেওয়া হয়েছিল, সেই আপোষের কথা বারবার বলা হচ্ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করেননি। তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন, তার বড় সন্তান তাকে দেশের বাহিরে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া চাইলেই তিনি যে কোনো সুযোগ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি বারংবার উচ্চারণ করেছেন দেশের মানুষ এবং মাটি ছাড়া তার কোথাও যাবার জায়গা নেই। সেই ধরনের বক্তব্য বিবৃতি আজকেও আমরা এই যে মাইকে আমরা দেখেছি যে প্রচারণা হচ্ছে বা তার সেই ভাষণ চালানো হচ্ছে। অর্থাৎ বেগম খালেদা যে এই কর্মময় জীবন, বাংলাদেশের মানুষের প্রতি তার যে প্রতিশ্রুতি, তার যে কমিটমেন্ট, সেই বিষয়গুলো মানুষ স্মরণ করছে। তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন বা যে স্বপ্ন দিয়ে তিনি তার রাজনীতির যাত্রাটা শুরু করেছিলেন, নানান ধাপে আমরা দেখেছি তিনি এই তার প্রতিফলন তার সরকারে থাকাকালীন তিনি দিয়েছেন। এবং যখন বিরোধী দলে ছিলেন, শুধু সরকারি দলে থাকাকালীন নয়, বিরোধী দলে থাকাকালীনও তিনি তার যে দায়িত্বশীল ভূমিকা এবং বিরোধী দলে নেত্রী হিসাবে যে দৃঢ়তার ভূমিকা রাজনীতিতে রাখার প্রয়োজন ছিল, সেটিও তিনি রেখেছেন। এবং আমরা এটিও দেখেছি বেগম খালেদা জিয়া এই যে এর আগেও আমরা জানানোর চেষ্টা করেছি যে এই প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, বৃত্তি প্রদান, যেহেতু এই প্রাথমিক শিক্ষা আমরা দেখেছি যে একটা সময় শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা ঝরে পড়েছিল, যাতে ঝরে না পড়ে সেই শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য এই বৃত্তি বাধ্যতামূলক, সেটি বেগম খালেদা জিয়া তিনি করেছিলেন। বেগম খালেদা জিয়া এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়কে একটি আলাদা অধিদপ্তরের রূপ দেওয়া, সেটিও বেগম খালেদা জিয়া করেছিলেন। বাংলাদেশের আগে বলছিলাম যমুনা সেতু, যেটি গোমতী সেতু যেটি, এবং এই সেতুগুলো অর্থাৎ বাংলাদেশের যেগুলোকে মেগা প্রজেক্ট বলা হয়, সেগুলোর সূত্রপাত এক ধরনের বেগম খালেদা জিয়ার মধ্য দিয়েই শুরু হয়েছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেহেতু এটি প্রধান বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম, সেই জায়গা থেকে এই বিষয়গুলো খালেদা জিয়া সে নিয়ে এসেছেন, তার কর্মসূচির মধ্যে নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন, তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশের যে একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছিলেন, সেটিও তিনি করেছিলেন তিনি সরকারি থাকাকালীন সময়ে। এর পাশাপাশি আমরা দেখেছি যে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম, সেটিও বেগম খালেদা জিয়া করেছিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের জায়গা থেকেই তিনি তার যে রাজনীতি সেটি করেছেন। এবং সেই সব দিনকে, সেই সব জাতির প্রতি তার যে প্রতিশ্রুতি, সেগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়েও সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মীরা, শুধু বিএনপি নয়, এখানে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, অর্থাৎ যত রাজনৈতিক দলগুলো আছে ফ্যাসিবাদ বিরোধী, সবাই কিন্তু এখানে অংশ নিয়েছেন। সকল দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। কিছুক্ষণ পরেই এই নামাজের জানাজা আনুষ্ঠানিকতা শুরু হবে। 2টা বাজে ঘড়িতে 11 মিনিট এখন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2টার সময় শুরু হওয়ার কথা রয়েছে, যেটি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছি যে জানাজের যে আনুষ্ঠানিকতা শুরুর শেষ পর্যায়ে ইতিমধ্যে চলে এসেছে। এবং এই প্রস্তুতি সরকারের, এখানে আমরা এটিও দেখেছি যে সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা এখানে অংশগ্রহণ করছেন, 3 বাহিনীর প্রধান এখানে রয়েছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে এসেছেন। সারা দেশের মানুষ যেমন এসেছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এসেছেন। এছাড়াও যারা এই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এখানে এসেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার তিনি শুধুমাত্র এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্যাপারটি, সেটি যেমন একটি বাস্তবতা, এবং এই দক্ষিণ এশিয়া বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থান বা যে ভূমিকা, সেই জায়গায় তিনি একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবং তিনি বাংলাদেশের যেমন প্রথম নারী প্রধানমন্ত্রী, তেমনি এই বিশ্বের মুসলিম দেশগুলোর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি। সেই জায়গাও বেগম খালেদা জিয়ার এক ধরনের ভূমিকা ছিল। এবং আমরা দেখছিলাম যে মাইকে যখন তার বক্তব্য বাজানো হচ্ছিল, সেই জায়গায় যখন হেফাজতের হত্যাকাণ্ড শাপলা চত্বরে ঘটানো হয়েছিল,
সেই হত্যাকাণ্ডের বিষয়ে তার বক্তব্য বাজানো হয়েছিল। বেগম খালেদা জিয়া সব শ্রেণী পেশার মানুষ, যে রাজনৈতিক বিভাজনের কথা বলা হচ্ছিল এবং রাজনৈতিক একটি দুইটি ভাগে বিভক্ত বাংলাদেশের রাজনীতি হয়ে গিয়েছিল, বাংলাদেশের এই সুস্থ ধারার রাজনীতি যে কলুষিত হয়েছিল সেই কলুষমুক্ত করার জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা বারবার প্রশংসিত হয়েছে। সবসময় বেগম খালেদা জিয়া তার বক্তব্যে, বিবৃতিতে এবং তার রাজনৈতিক কর্মসূচিতে তিনি ঐক্যের বার্তা দিয়েছেন এবং তিনি একটি সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেও কাজ করেছেন। সেইগুলোর প্রতিফলন আমরা তার জীবদ্দশায়, তার কর্মসূচিগুলোতে যেমন দেখেছি, তার বক্তব্য বিবৃতি দেখেছি এবং এই জুলাই পরবর্তী যখন তিনি 6 তারিখে রাষ্ট্রপতি নির্বাহী আদেশে মুক্তি লাভ করেন, এরপরে তিনি জনসম্মুখে অর্থাৎ নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সেই কর্মসূচিতেও বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা এবং তার যে মনোভাব, সেখানেও তিনি ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। তিনি কোনো প্রতিহিংসার কথা বলেননি, তিনি কোনো প্রতিহিংসার রাজনীতির কথা বলেননি, অর্থাৎ এবং তাকে যে নিপীড়ন নির্যাতনের শিকার করা হয়েছে এই জন্য তিনি কাউকে দায়ীও করেননি। অর্থাৎ এই যে উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক যে ধারা, সেটি বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া তার শেষ মুহূর্তে এবং আমরা দেখছিলাম যে এই কথা বলছিলাম, এর মধ্যেই প্রধান উপদেষ্টার যে গাড়িবহর সেটি আমাদের এই পাশ থেকে অতিক্রম করে গিয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা এই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সেখানে অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখছিলেন যে আমার পাশ থেকেই মূলত প্রধান উপদেষ্টার বহন করে যে গাড়িবহর সেটি এইমাত্র অতিক্রম করলো। এবং যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়া রাজনীতির ঐক্যের একজন উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি দল মত ঊর্ধ্বে উঠে সব মানুষের নেতা হয়ে উঠতে পেরেছিলেন এবং সেই বক্তব্য দেখছিলাম যে বাংলাদেশে যখন বিভাজনের রাজনীতির কথা বলা হচ্ছিল এবং বাংলাদেশে যে রাজনীতির এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছে নানান সময় এবং সাধারণ মানুষকে, রাজনীতিকে নানানভাবে ভাগ করার চেষ্টা করা হয়েছে, সেই জায়গা বেগম খালেদা জিয়া ছিলেন অনবদ্য এবং ওই যেই কথাটি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেও যেহেতু প্রধান উপদেষ্টা এখান থেকে অতিক্রম করেছে সেটি বলছিলাম, বেগম খালেদার বক্তব্য পাচ্ছিল। আমরা দেখছিলাম যে মাইকে যে শাপলা চত্বরের কথা তিনি বলছিলেন তার বক্তব্যে, বিডিআর বিদ্রোহ বিডিআর হত্যাকাণ্ডের কথা যেটি হচ্ছিল বা বিডিআর সেনা সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেখানেও তিনি সেই প্রশ্নটি তার বক্তব্যে আমরা দেখছি যেখানে মাইকে বাজানো হচ্ছিল যে এই সেনা সদস্যদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে হুমকির মুখে পড়ে, বাংলাদেশের আধিপত্যবাদী শক্তিরা যাতে এই বাংলাদেশে আধিপত্য কায়েম করতে পারে, সেজন্যই সেনা সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং বাংলাদেশের বেগম খালেদা জিয়া সেই বিষয়ে তার কণ্ঠস্বর উঁচু রেখেছেন, তিনি নানান সময় বক্তব্য বিবৃতি দিয়েছেন এবং আমরা এটিও দেখেছি যে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই শাপলা চত্বরে গণহত্যার বিরুদ্ধে তার যে বক্তব্য সেটি এই মাইকে চালানো হয়েছিল। বেগম খালেদা জিয়ার এই জন্যই তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হিসাবে পরিচিতি পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, আপসী নেত্রী হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং সেই ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গার যার প্রমাণ তার শেষ বিদায়ে নামাজের জানাজায় লক্ষ লক্ষ মানুষ তারা জড়ো হয়েছেন এই নামাজে জানাজা অংশগ্রহণ করতে, তাকে শেষ বিদায় জানাতে এসেছেন, তাদের শেষ ভালোবাসা বেগম খালেদা জিয়ার জন্য সেই শ্রদ্ধা জানাতে এসেছেন এবং বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই জিয়া উদ্যানে। সেই সমাধির সকল কার্যক্রমে শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন যে এখানে একটি বুলেট ক্যারি ভ্যান যেটিকে বলা হয় সেটি এখানে নেওয়া হয়েছে। সেই ভ্যানে অর্থাৎ গান ক্যারি ভ্যানে, এই গান ক্যারি ভ্যানে তাকে বেগম খালেদা জিয়ার যে কফিনটি সেটি নেওয়া হবে এবং এখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু তৎপর অবস্থায় রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে এই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার জন্য সকল ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের বিচ্যুতি না ঘটে এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, সেই সকল প্রস্তুতি আমরা সকাল থেকেই এই সংসদ ভবন এলাকা জুড়ে, মানিক মে এভিনিউ জুড়ে এবং এই যেখানে তাকে সমাহিত করা হবে জিয়া উদ্যানে, সেই জিয়া উদ্যানকে ঘিরে আমরা তৎপরতা লক্ষ্য করেছি এবং যেহেতু প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যেই এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হবেন, তখন এই যে আনুষ্ঠানিকভাবে নামাজের যে জানাজা সেখানে অংশগ্রহণ তিনি করবেন এবং আনুষ্ঠানিকভাবে এই নামাজে জানাজা শুরু হবে। লক্ষ লক্ষ
মানুষ আমরা দেখছি এই বেগম খালেদা জিয়াকে বিদায় জানার জন্য এসেছেন। শুধু বিদায় জানানোর সময় বেগম খালেদা জিয়ার যে কর্মময় জীবন সেটি তারা স্মরণ করছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা সাধারণ একজন গৃহবধূ হয়ে বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে আসা, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার যেই তার যেই জার্নি, অর্থাৎ তার এই যে পথচলা, সেই পথচলাকে সাধারণ মানুষ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। আজকে যেহেতু রাষ্ট্রীয় শোক এবং সরকারি ছুটির, আগামী দুদিনও রাষ্ট্রীয় শোক, অর্থাৎ 3 দিন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সেই শোকে বিহ্বল আজ পুরো জাতি। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছে, আসন্ন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন এবং বহুল প্রতীক্ষিত এই নির্বাচন, যেহেতু 2008-এর পর থেকে এই 14, 18 এবং এই 24-এর যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো আমরা দিনের ভোট রাতে হতে দেখেছি। ভোট কারচুপির ভীষণ অভিযোগ এসেছে, সেখানে বিএনপিবিহীন এবং শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনকে বর্জন করেছিল। এরপর বাংলাদেশ এই যে গণতন্ত্রহীনতার পথে হেঁটেছে, এই গণতন্ত্রহীনতার পথে হাঁটার পর গণতন্ত্রে ফিরে আনার জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল পাইনিয়রের মতো, অর্থাৎ আলোকবর্তিকার মতো। তিনি এই আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের গণতন্ত্রের লড়াই সংগ্রামের জন্য এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমরা দেখেছি যে 20 দলীয় জোট ছিল, এরপরে যুগপৎ আন্দোলনে এই শরিক দল ছিল যারা বিএনপির সাথে আন্দোলন করেছে, সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলন করেছে এবং বাংলাদেশে যাতে একটি গণতান্ত্রিক ধারায় উন্নতি করতে পারে বা উন্নয়ন ঘটাতে পারে সেই লক্ষ্যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ছিল। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপি, জামায়াত এবং অন্যান্য যারা এই সমমনা দলগুলো ছিল বা এখনও আছে, তাদের নানাবিধ নিপীড়ন নির্যাতনের শিকার হইতেছে। দলের শীর্ষ নেতাদেরকে আমরা সেটিও দেখিয়েছি যে শাহবাগের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতা এবং জামায়াতের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের শিকার ঘটানো হয়েছে। বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধেও কিন্তু তার কণ্ঠ সোচ্চার ছিলেন এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তখন বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতাদের রাজনৈতিক প্রতিহিংসাবশত ফাঁসি দেওয়া হয়েছিল, সেই বিষয়টি নিয়েও বেগম খালেদা জিয়া তার যে উচ্চকিত কণ্ঠ সেটি জারি রেখেছেন। তিনি সেই বিষয়গুলো নিয়ে বারবার উচ্চারণ করেছেন এবং তিনি এই জন্যই, যেটি বলছিলাম, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির কাছেই নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি প্রধান নেতা হিসাবে, প্রধান অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছিলেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার এই আপোষহীন নেতৃত্বের কারণে, তার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে। এবং এজন্যই বেগম জাতি যখন যে কোনো সংকটে পড়েছে, জাতির প্রত্যেকটি সংকটে বেগম খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছে নেতাকর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দল। এবং বেগম খালেদা জিয়াকে সেই রাজনৈতিক দলগুলো কিংবা তার দলের নেতাকর্মীরাও তাকে তার যে প্রাপ্য সেটি দিয়েছে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নানান সময় বিএনপি আন্দোলন করেছে, অন্যান্য যারা যুগপৎ আন্দোলনের শরিক দল ছিল তারা আন্দোলন করেছে। এবং এই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে গিয়ে শুধু তাকে মুক্ত না, যখন আওয়ামী লীগ সরকার তাকে সেই নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখে, তখন নানান আন্দোলন বিএনপি বেশ কয়েক দফা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে তাদের যুগপৎ শরিক দলরা ছিল। সেই আন্দোলন করতে গিয়েও নেতাকর্মীরা প্রতিহিংসার শিকার যেমন হয়েছেন, তেমনি সেই জায়গা থেকে আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই বিএনপি নেতাকর্মীদের। শুরু থেকে অন্যান্য যেই দলগুলো আছে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাদেরকে গুমের শিকার হতে হয়েছে, খুনের শিকার হতে হয়েছে, তাদেরকে সামাজিকভাবে অপদস্থ হতে হয়েছে। তারা সব কিছু হারিয়েও বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা তার কর্মীরা বারংবার দেখিয়েছেন এবং সেই ভালোবাসায় আজকে বেগম খালেদা জিয়া যে উত্তীর্ণ হয়েছেন তার প্রমাণ এই যে তার দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন যে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য, তার ফল আমরা এবং তারই প্রতিচ্ছবি এটি। কিছুক্ষণের মধ্যেই যেটি বলছিলাম যে আনুষ্ঠানিকভাবে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এখানকার সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই এই যে জানাজা নামাজের স্থলে দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা ঠিক আমাদের সামনে থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি গিয়েছেন এবং এখানে 3 বাহিনীর প্রধান হাজির হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাজির হয়েছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা হাজির হয়েছেন। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের বিভিন্ন কূটনীতিকরা এবং শীর্ষ পর্যায়ে সরকারের শীর্ষ পর্যায়ের যারা রয়েছেন
সরকারের প্রতিনিধি হয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিষয়টি সেই জায়গাটিতেও নেই। বাংলাদেশের ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের একটি গুরুত্ব রয়েছে এবং এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের যে ভূমিকা, সেই ভূমিকার জায়গায়ও বেগম খালেদা জিয়া বারংবার উঠে এসেছেন সরকারে যখন তিনি, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, বেগম খালেদা জিয়া সরকারের চেয়ে বিরোধী দলের সময় বেশি ছিলেন এবং তিনি মূলত বিরোধী দলে থেকেই এবং বিরোধী দলের রাজনীতি করেই গণমানুষের কণ্ঠস্বর হয়ে জনপ্রিয়তার শীর্ষে তিনি পৌঁছান এবং এই শীর্ষে পৌঁছানোর মধ্য দিয়েই তিনি আপসহীন নেত্রী হিসাবে মানুষের কাছে পরিচিতি পান, মানুষও তাকে গ্রহণ করে এবং তার এই আপসহীনতার কারণেই আজকে যেটি বলছিলাম যে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম তার শেষ বিদায় জানাতে এসেছেন, নামাজের জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন, সেটির মধ্য দিয়ে তারা জানান দিচ্ছিলেন এবং বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য একটি সংকট হিসেবে দেখছেন। এখানে যারা এসেছেন তেমনি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা যেমন সেটি স্বীকার করছেন, সাধারণ মানুষও যারা রাজনীতি সচেতন কিংবা যারা রাজনীতি নিয়ে ভাবেন, রাজনৈতিক পরিসর নিয়ে যারা কথা বলেন, তারাও সেটি মনে করছেন এবং এই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার যে অনুপস্থিতি, সেটি বাংলাদেশে যেহেতু আর প্রায় 1-1.5 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণ বলার আগে চেষ্টা করছিলাম যে এই নির্বাচনটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, যেহেতু 2008-এর পর থেকে 14, 18 এবং 24-এর যে বিতর্কিত 3টি নির্বাচন, সেই জায়গায় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং এই 15.5 বছর যে ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে হয়েছে, বেগম খালেদা জিয়া ছিলেন সেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধানতম মুখ। যদিও এই জুলাই আগস্টে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বা বিপ্লবের মধ্য দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং শেখ হাসিনা সহ এই দলটির শীর্ষ নেতারা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া মুক্ত হলো। তার যে শারীরিক সংকটের জায়গাটি তৈরি হয়েছিল সেটি কিন্তু সেই নাজিমউদ্দিন কারাগার থেকেই শুরু হয়েছিল, যদিও এর আগে থেকে তার শারীরিক জটিলতা ছিল। উন্নত চিকিৎসার জন্য, যে আগে কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছি যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বারংবার তার দল থেকে, পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হলো, সেটি আওয়ামী লীগ সরকার সে তার উন্নত চিকিৎসা বঞ্চিত করেছে। ফলত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যেটি থাকার কথা ছিল সেটি ধীরে ধীরে আরও অবনতি হয়েছে এবং সবশেষ তিনি লন্ডনে গিয়েছিলেন এই চলতি বছর। সে লন্ডনে গিয়ে তিনি আবার 1.5 মাসের মতো প্রায় চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন, তখন শারীরিক সুস্থতা তিনি ছিলেন এবং জনসম্মুখেও তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সবশেষ যে সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করেছেন, সেই সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করার পরেই মূলত তার একটি শ্বাসকষ্টের সমস্যার কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন 23শে নভেম্বর এবং এরপর আমরা দেখি যে 27শে নভেম্বর তার যে ব্যক্তিগত চিকিৎসক বা ডাক্তাররা তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তাকে সিসিইউতে ভর্তি করা হয়। অর্থাৎ বেগম খালেদা জিয়া একটি দীর্ঘ তার ব্যক্তিগত জীবনের লড়াই ছিল, রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি পারিবারিক লড়াই ছিল, সামাজিক লড়াই ছিল এবং ব্যক্তি খালেদা জিয়ার লড়াই ছিল। ইতিমধ্যেই নামাজে জানাজে যে প্রস্তুতি সেটি আমরা দেখছি যে শেষ হয়েছে। সবাইকে নামাজে জানাজে অংশ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে এই জায়গা থেকে সবাইকে বলা হচ্ছে যাতে সবাই যাতে সারিবদ্ধ হয়ে নামাজে জানাজা দাঁড়ায় এবং 2টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু করার কথা থাকলে এখন ঘড়িতে 2:25 বাজে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যেহেতু প্রধান উপদেষ্টা পৌঁছে গেছেন এবং যেখানে প্রধান উপদেষ্টা আছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। আপনি একটু জানাবেন যে প্রধান উপদেষ্টা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি এবং যাই থেকে দেখছি যে এখানে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দেশের রাজনৈতিক রাষ্ট্রীয় এবং কূটনৈতিক প্রতিনিধিরা এখানে এসেছেন। কথা ছিল দক্ষিণ প্লাজায় এই জানাজার নামাজটি হবে এবং অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এবং পুরো উপদেষ্টা পরিষদের সদস্যমণ্ডলীরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা, তার পাশাপাশি সাধারণ যারা জনতা আছে বাংলাদেশের মানুষ, তারা কিন্তু এসে উপস্থিত হবে। কিন্তু আমরা গত রাতে কিন্তু জানতে পেরেছি যে সর্বসাধারণের কথা চিন্তা করে এবং তার পাশাপাশি যেন সবাই এক কাতারে এই বিশাল যেই জানাজার নামাজ সেটিতে যেন অংশগ্রহণ করা যায়, সেই জন্যই কিন্তু এই দক্ষিণ প্লাজায় না করে সেটি কিন্তু করা হচ্ছে এই জায়গাতে। বলাই চলে যে এই পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করছে এবং সেই অংশগ্রহণে কিন্তু হচ্ছে আমরা কোনো অংশেই কমতি লক্ষ্য করছি না মানুষের স্বতঃস্ফূর্ততার, তারা যে আবেগপ্রবণ তাদের যে অবস্থা সেটি কিন্তু আমরা তাদের কথায় তাদের যেই অভিব্যক্তি সেই সব কিছুতেই কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে
যে কথাটা বলতেই হয় যে আজকের এই দিন কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রইল। যারা এসেছে তারাও বলছেন যে এত মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ, অনেকেই তাদের জীবনের প্রথম কিন্তু দেখতে পাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে বেগম খালেদা জিয়াকে বহন করা যেই গাড়িটি, সেটি কিন্তু এসে কাছাকাছি এসে পৌঁছেছে এবং বলাই চলে যে এই পুরো জায়গাতে অপেক্ষা করছে, অপেক্ষমান যে সাধারণ মানুষ আছে, জনতা আছে, তারা কিন্তু এই কফিনবাহী যেই গাড়িটি, লাল সবুজের পতাকার আদলে তৈরি যে গাড়িটি, সেই গাড়িটি এসে উপস্থিত হলে তারপর কফিন নিয়ে আসা হবে এবং জানাজার যেই নামাজ, সেটি কিন্তু হচ্ছে এখানে অনুষ্ঠিত হবে। যেই বেগম খালেদা জিয়া জানাজার নামাজে জনসমুদ্র বলাই চলে, এখানে যে জনসমুদ্র পরিণত হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে সেই গাড়িটির সামনে দুটো গাড়ি রয়েছে, সেই কফিনবাহী গাড়ি দুটি সামনে নিরাপত্তা বাহিনীর দুটি গাড়ি রয়েছে। সেই গাড়ি দুটি এই পুরো কফিনবাহী গাড়িটিকে নিয়ে আসছে ঠিক মানিক মিয়া এভিনিউতে। আর এই মুহূর্তে যেই সংসদ ভবন এলাকায়, সেই সংসদ ভবন এলাকায় কিন্তু যেমনি জনসাধারণ জনসমুদ্রে পরিণত করেছে পুরো জায়গাটাকে, তেমনি কিন্তু হচ্ছে এই পুরো জায়গা জুড়ে কিন্তু হাজার বলা চলে লাখো মানুষ, এই লাখো মানুষকে পাশ কাটিয়ে এই পুরো কফিন কিন্তু প্রবেশ করছে মানিক মিয়া এভিনিউতে। সেই নিরাপত্তা বাহিনীর বিশাল একটি নিরাপত্তা চাদর কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি, সেনাবাহিনী এবং তার পাশাপাশি যারা কিনা নিরাপত্তা বাহিনীর কাজে নিয়োজিত আছেন, পুলিশ সদস্য, বিজিবির সদস্যরা, তারা কিন্তু এখানে আমি লক্ষ্য করছি।